প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। এটা জেইই মেন্স এবং জেইই অ্যাডভান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে, আমরা নির্ণয় করব এখানে একটি তড়িৎবাহী সলিনয়েডের অভ্যন্তরে অর্থাৎ ভিতরে অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। আমরা জানি যখনই কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং যে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য এবং দিক নির্ণয় করার জন্য আমরা বাও-সাভার্টের সূত্র ব্যবহার করি বা ল্যাপ্লাসের সূত্র ব্যবহার করি। এখানে সলিনয়েডের মধ্যে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এই যে তোমরা যে তারটা দেখছো, যে পেঁচালো তারটা দেখছো, এই ধরনের গঠনকে বলা হয় সলিনয়েড। যদি এই তারটিকে আমি ব্যাটারির দুটো মেরুর সঙ্গে যুক্ত করি, এটাকে ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে এবং এটাকে ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে, তাহলে এই তারটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং এই ধরনের পেঁচালো তড়িৎবাহী তারকেই বলা হয় সলিনয়েড। এই ধরনের সলিনয়েডের বিশেষ গুরুত্ব আছে। এই ধরনের সলিনয়েডের ব্যবহার দেখা যায় ট্রান্সফরমারে। এই ধরনের সলিনয়েডের আরও একটি বিশেষ গুরুত্ব হলো, এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এই ধরনের সলিনয়েড ঠিক হুবহু দণ্ড চুম্বকের মতো চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। এই ধরনের বিশেষ কিছু গুরুত্ব রয়েছে আমাদের সলিনয়েডের। তাহলে আমরা আজকে এই সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব, যেন বিন্দুটি সলিনয়েডের ভিতরে হয়। অক্ষ কোনটি? সাপোজ যখন সলিনয়েডটা আমি তৈরি করেছি, আমি কি করেছি, একটা চোঙাকৃতি, মানে আমি একটা পাইপের মতো একটা জ্যামিতিক আকার বা একটা চোঙের গায়ে আমি তারটাকে জড়িয়েছি। হ্যাঁ, যদি তোমরা এখান থেকে লক্ষ্য করো, তাহলে চোঙের মতো আকার দেখতে পাচ্ছ। এইবারে সেই চোঙের যে অক্ষ, অর্থাৎ চোঙের দুপাশের দুটো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা বৃত্তাকার দেখতে, ওই দুটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কেন্দ্রদ্বয়কে যদি আমি কোনো সরলরেখা দিয়ে যোগ করে দিই, তাহলে সেই সরলরেখাটা হচ্ছে সলিনয়েডের অক্ষ। এবারে এই সলিনয়েডের অক্ষের উপর ভেতরে কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তোমরা যে ধরনের ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখতে একটু হয়তো অড লাগছে তোমাদের, হ্যাঁ না, যে এটা কী ধরনের সলিনয়েড। তো আমি সলিনয়েডটাকে ঠিক মতো এঁকেছি, আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি। এই যে এইভাবে একটা চোঙ নেওয়া হয়েছে এবং সেই চোঙের গায়ে আমি তারটাকে জড়িয়ে নিয়েছি। যদি এই জোড়ানো তারটাকে অর্থাৎ সলিনয়েডটিকে আমি ব্যাটারির দুটো মেরুর সঙ্গে যুক্ত করি, তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, হ্যাঁ না। সাপোজ এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং প্রতিটি শাখায় আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তোমরা যদি দেখতে পাচ্ছ ভিডিওতে, একটু খেয়াল করো, তাহলে আমি এখানে তড়িৎ প্রবাহের দিকগুলি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এইবারে সলিনয়েডের সম্পর্কিত একটা রাশির ব্যাপারে আমি তোমাদের আগে পরিচয় করিয়ে দিই। সলিনয়েডের সম্পর্কিত একটি বিশেষ রাশি হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। সলিনয়েডের একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, যেমন তোমরা বুঝতে পারছ, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা অর্থাৎ প্রতি 1 সেমিতে অথবা প্রতি 1 মিটারে এই সলিনয়েডের কটি পাক আছে না। সলিনয়েডে দেখতে পাচ্ছ অনেকগুলো পাক আছে, হ্যাঁ না, সলিনয়েডে অনেকগুলো পাক দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এই সলিনয়েডের দৈর্ঘ্য কিছু একটা বটে, এক্স্যাক্টলি আমি জানি এটার দৈর্ঘ্য কত হবে, হ্যাঁ না। তবে এটার দৈর্ঘ্য মোটামুটি 7 সেন্টিমিটার মতো হবে, এবং 7 সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছ কতগুলো পাক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, হ্যাঁ না। তাহলে এই 7 সেন্টিমিটারে প্রায় 7 সেন্টিমিটার, আমি এক্স্যাক্টলি মাপা হয়নি এটা কতগুলো পাক থাকবে, কিন্তু প্রায় 7 সেন্টিমিটারে এর মধ্যে 12টা পাক আসে। তেমনি এখানে যে দেখতে পাচ্ছ, এই সলিনয়েডটির দৈর্ঘ্যটা হচ্ছে এল, এবং আমি ধরে নিচ্ছি সলিনয়েডের মধ্যে মোট ক্যাপিটাল এন সংখ্যক পাক আছে। মোট পাক সংখ্যা ক্যাপিটাল এন, অর্থাৎ স্মল এল দৈর্ঘ্যে এন সংখ্যক পাক আছে। তাহলে একক দৈর্ঘ্যে কটি পাক থাকবে? যদি সুষমভাবে এই সলিনয়েডটিকে তৈরি করা হয়, না, সলিনয়েডে যদি প্রতি মানে পাকগুলো সুষমভাবে বণ্টিত থাকে, হ্যাঁ না, এমন নয় যে কোনো এক জায়গায় বেশি পাক দেওয়া আছে, কোনো এক জায়গায় কম পাক দেওয়া আছে। যদি এমনটা হয়, তাহলে আমি ঐকিক নিয়ম প্রয়োগ করে বলতে পারি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল এন সমানই হচ্ছে
ক্যাপিটাল এন আপন এল, তাই না? একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এই টার্মটা যেন মাথায় থাকে যে এটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে অর্থাৎ 1 সেমিতে কিংবা 1 মিটারে কিংবা 1 ফুটে কটা পাক আছে। ঠিক আছে, যদি সাপোজ আমাদের বলা থাকে যে একটা সলিনয়েড যেটা 10 সেমি লম্বা, এই সলিনয়েড যেটা 10 সেমি লম্বা, সেই 10 সেমিতে 500টি পাক আছে, 500টি পাক আছে, তাহলে 1 সেমিতে কতগুলি পাক আছে? 1 সেমিতে কতগুলি পাক আছে? যদি সুষমভাবে সলিনয়েডটি তৈরি করা হয় তাহলে 1 সেমিতে কতগুলি পাক আছে? না, 500 ভাজিত 10, সেটা আমরা উত্তর পাবো 50। এই যে 1 সেমিতে যতগুলি পাক থাকবে, একক দৈর্ঘ্যে যতগুলি পাক থাকবে, সেটা হচ্ছে আমাদের এন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এইবারে একটু সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটাকে লক্ষ্য করো, হ্যাঁ না? সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা লক্ষ্য করো। এই যে দেখো পাকগুলোর মধ্য দিয়ে কীভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমি এটা পাশে দেখানোর চেষ্টা করছি। সাপোজ এই যে পাকটা দিয়ে কারেন্টটা ভেতরে গেল, হ্যাঁ না, দিয়ে কারেন্টটা ওই দিকে গেল, দিয়ে তারপর এদিকে উঠে এলো, দিয়ে কারেন্টটা এদিকে গেলো, দিয়ে আবার এদিকে উঠে এলো, প্রত্যেক পাকে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? তোমাদেরকে আগে যে ছবিটা আমি দেখালাম, এই ছবিটি তুমি বুঝতে পারবে যদি তুমি সাপোজ কল্পনা করো যে এই সলিনয়েডটিকে আমি আড়াআড়িভাবে কেটে দিয়েছি, হ্যাঁ না? কল্পনা করো যে সলিনয়েডটিকে আমি আড়াআড়িভাবে কেটে দিয়েছি, তারপরে আমি যে আড়াআড়িভাবে কাটলাম সেই দিক থেকে আমি এই পুরো সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটিকে লক্ষ্য করছি। যেমন এখানে লক্ষ্য করো, এই যে এইখানে, হ্যাঁ না, যে কারেন্টটি যাচ্ছে যখন কারেন্ট যখন ভেতর দিয়ে যাচ্ছে, তখন কারেন্টটি আমাদের মনে হচ্ছে না খাতার তলের সঙ্গে নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ না, খাতার তলের সঙ্গে নিচের দিকে যাচ্ছে, দিয়ে তারপরে কারেন্টটি ভেতর দিয়ে গেলো, দিয়ে আবার উঠে আসছে। তাহলে এই যে এই প্রান্তে এইখানে মনে হবে কারেন্টটি উপর দিয়ে উঠে আসছে, আর ওই দিকে মনে হবে কারেন্টটি নিচের দিয়ে যাচ্ছে। ব্যাস আমি এইভাবেই এখানে দেখিয়েছি। লক্ষ্য করো উপরের অংশটা, যে এই দেখো এখানে কারেন্টটি উপর দিকে উঠে আসছে, এই যে এই নিচের অংশটা লক্ষ্য, কারেন্টটি এদিকে উঠে আসছে, তারপর কারেন্টটি যাচ্ছে, ঘুরছে, দিয়ে তারপর নিচের দিয়ে যাচ্ছে। তাহলে এইখানে মনে হচ্ছে কারেন্টটি উপর দিকে উঠে আসছে। আর তোমরা জানো খাতার তলের সঙ্গে লম্ব হবে উপর দিকে, এই দিকটাকে বোঝানোর জন্য ডট চিহ্ন দেওয়া হয়। আর এই দিক থেকে কারেন্টটি গিয়ে যখন ফাইনালি ভিতর ওই দিকে যাচ্ছে, ও পাশে যাচ্ছে, তখন খাতার তল বরাবর লম্বভাবে নিচের দিয়ে যাচ্ছে। আর এই দিকটাকে বোঝানোর জন্য আমরা ক্রস চিহ্ন দিই। প্রত্যেকটি পাকে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, চলো এইবারে আমরা এই পুরো সলিনয়েডের জন্য অক্ষের কোনো একটি বিন্দুতে, সাপোজ আমি বলছি অক্ষের এই বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বার করবো, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। ঠিক আছে, এবারে পুরো সলিনয়েডের জন্য একবারে চৌম্বক ক্ষেত্র বার করা একটু কঠিন। তাহলে কি করতে হবে, আমাদেরকে এমন কিছু কনসেপ্টের সাহায্য নিতে হবে যেটা আমরা আগে শিখেছি। যেমন তার মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে একটা বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী, এটা বৃত্তাকার তড়িৎবাহী তার। ঠিক আছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এখানে এন সংখ্যক পাক আছে। ঠিক আছে, একটা বৃত্তাকার তার যেখানে এন সংখ্যক পাক দেওয়া আছে। এবারে এই প্রত্যেকটি পাকে প্রবাহ মাত্রা হচ্ছে আই। তাহলে যখনই এর মধ্য দিয়ে তড়িৎ যাবে তখন আশেপাশে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেরকমই একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, যে পি বিন্দুটি এই বৃত্তাকার তারের অক্ষের ওপর একটি বিন্দু। অক্ষ অর্থাৎ এই বৃত্তাকার তারের কেন্দ্রগামী একটা সরলরেখা, যা এই বৃত্তাকার তারটি যে তলে আছে সেই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ আমাদের আর ব্যাসার্ধ এবং এই অক্ষ এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। এইবারে আমরা বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি। আশা করি এই ক্যালকুলেশনটা আমরা অধিকাংশ জানি, আমাদের অধিকাংশ আমরা শিখি যখন আমরা বোর্ড লেভেলের জন্য পড়াশোনা করি, এবং দেখা যায় যে বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করে আমরা পাই যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, যে পি বিন্দুটা কেন্দ্র থেকে এক্স দূরত্বে আছে, সেই চৌম্বক ক্ষেত্র বি সমানই হচ্ছে মিউ নট এন আই আর স্কোয়ার আপন 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আশা করি এই ক্যালকুলেশন তোমরা করেছো আগে, তাহলে আমি ধরে নিচ্ছি এই ক্যালকুলেশনটা তোমরা করেছো। এই ক্যালকুলেশনটা যদি তোমাদের জানা থাকে, ফর্মুলাটা যদি তোমাদের জানা থাকে, এই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা এই প্রশ্নটির সমাধান করব। ঠিক আছে, আচ্ছা, এটা হলো চৌম্বক ক্ষেত্রের মান আমি লিখে রেখেছি। এবার চৌম্বক ক্ষেত্রের দিক কী করে আমরা নির্ণয় করব। দেখো বৃত্তাকার তারের জন্য চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করার জন্য আমি একটা সিম্পল ট্রিক্স বলে দিচ্ছি। সাপোজ আমার আঙুলটা লক্ষ্য করো, কারেন্টও কোন দিকে যাচ্ছে, বৃত্তাকার তার বরাবর তড়িৎ প্রবাহ যেদিকে হয়, হ্যাঁ না, দেখো লক্ষ্য করো তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, ধরো এইদিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে, এখানে কারেন্ট উপর দিয়ে উঠছে, এদিকে কারেন্টের নিচে দিয়ে যাচ্ছে। যেদিকে বৃত্তাকার তার বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, তুমি একটা কাজ করো, ওই দিকে
নিজের ওই দিকে যেদিকে কারেন্টটা ঘুরছে সেই দিকে নিজের ডান হাতটাকে মুঠো করার চেষ্টা করো। এই দেখো এইদিকে কারেন্টে যাচ্ছে, একটা কাজ করো, ডান হাতটাকে এইদিকে মুঠো করার চেষ্টা করো। এই অবস্থায় তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে আছে চুম্বক ক্ষেত্রের দিকটা সেই দিকে, অর্থাৎ যদি এই দিকে তড়িৎ প্রবাহিত হয় বৃত্তাকার তার বরাবর এইদিকে, তাহলে তুমি ওই দিকে নিজের হাতটাকে মুঠো করো, আঙুলকে ঘোরাও, দেখো বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে আছে, যেদিকে আছে সেদিকে চুম্বক ক্ষেত্র। যদি উল্টো দিক হয়, যদি সাপোজ এইদিকে তড়িৎ প্রবাহ হয়, তাহলে এইদিকে ঘোরাও ডান হাতটিকে, ডান হাত ঘোরাতে হবে কিন্তু, ঠিক আছে? যারা বাঁ হাতি তারা একটু সতর্ক থাকো। এইদিকে ডান হাত ঘোরাও, দেখো বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে আছে, যেদিকে সেদিকে চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, আমি এই বেসিক জিনিসগুলো তোমাদেরকে বলে দিলাম। এইবারে এই ছোট্ট কনসেপ্টের সাহায্য নিয়ে আমি এই প্রশ্নটা সমাধান করব। এখানে যদিও আমাদের এখানে কোনো বৃত্তাকার তার নেই, কারণ এখানে অনেকগুলো পাক আছে, না এখানে অনেকগুলো পাক আছে আমাদের, কিন্তু আমি কি করব, প্রথমে একটা খুব ছোট্ট একটা অংশ নেব এই পুরো সলিনয়েডের মধ্যে, খুব ছোট্ট একটা অংশ, সাপোজ খুব ছোট্ট একটা অংশ যেখানে খুব কম সংখ্যক পাক আছে, সাপোজ এরকম, হ্যাঁ না, এইরকম একটা অংশ নিলাম যেখানে হয়তো আমি আমার সলিনয়েডের দুটো পাক আছে, তাহলে আমি এরকম একটা অংশ নিচ্ছি, এইরকম একটা অংশ নিচ্ছি এই জায়গাটায় এরকম একটা অংশ নিচ্ছি, খুব ছোট্ট একটা অংশ। আমি বললাম এই যে এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স। এই যে অংশটা দেখতে পাচ্ছি, অংশটার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, এবং এই অংশটা আমাদের পি বিন্দু থেকে, আমাদের এই যে পি বিন্দু, এখানে পি বিন্দু আছে, পি বিন্দু থেকে ওই ছোট্ট অংশটা সাপোজ আমি বলছি এক্স দূরত্বে আছে, হ্যাঁ না? এইবারে এই যে ডিএক্স অংশটি আছে, এই ডিএক্স অংশ আমি দেখতে পাচ্ছি কিছুগুলো পাক আছে, হ্যাঁ না, তুমি ছবিতে দেখতে পাচ্ছ কতগুলো পাক আছে। তাহলে এই যে যেহেতু ডিএক্সটা খুবই ছোট্ট একটা অংশ, তাহলে এই যে এইখানে যতগুলো পাক আছে ওই সমস্ত পাকগুলোকে যদি আমি একসঙ্গে দেখি, তাহলে এই পাকগুলোকে অনেকটা বৃত্তাকার তড়িৎবাহী তারের সঙ্গে তুলনা করা যেতে পারে, হ্যাঁ না? আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে এখানে কতগুলো পাক আছে। আমরা জানি এই পুরো সলিনয়েডের একক দৈর্ঘ্যে, অর্থাৎ এই পুরো সলিনয়েডের দৈর্ঘ্য যদি 1 হয়, হ্যাঁ না, সেটা এককটা তুমি ঠিক করে নাও, সেমি, মিটার, ফুট, সেটা তোমার মর্জি। একক দৈর্ঘ্যে পাক সংখ্যা আমরা একটু আগে ডিফাইন করলাম, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এটাকে যদি স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কত, ডিএক্স। তাহলে ডিএক্স দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে ঐকিক নিয়ম অনুসারে, হবে এন ডিএক্স। আর এই যে ডিএক্স দৈর্ঘ্যে যতগুলো পাক আছে এটাকে আমরা ক্যাপিটাল এন বলতে পারি, হ্যাঁ না? কারণ আমরা যদি এই ছোট্ট অংশটার কথা ভাবছি, এটা একটা বৃত্তাকার তড়িৎবাহী তারের মতো মনে হচ্ছে, তাহলে এখানে কতগুলো পাক আছে না, স্মল এন ইন্টু ডিএক্স, আর এটাকে আমি ক্যাপিটাল এন বলি, ঠিক আছে? এবারে ভাবো এই যে এইখানে যে পাকগুলো আছে, এই যে এই অংশে যে পাকগুলো আছে, আমি অংশটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এই অংশে যে পাকগুলো আছে, এই অংশটা সাপোজ, এই অংশে যে পাকগুলো আছে, যতগুলো পাক থাকবে, এই যে অংশে যতগুলো পাক থাকবে, এখানে ডিএক্স অংশে আমাদের যতগুলো পাক আছে, এই যে এই পাকগুলোর জন্য আমাদের পি বিন্দুটা কীরকম, আমাদের মনে হচ্ছে না যে এই পাকগুলোর জন্য পি বিন্দুটা যেন এই বৃত্তাকার তড়িৎবাহী তারের অক্ষের উপর একটা বিন্দু, যে বিন্দুটি ওই তারের কেন্দ্র থেকে কত দূরে আছে না, এক্স দূরে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্রের মান আগেও বার করেছি 1200 বার সূত্র প্রয়োগ করে, এই যে ফর্মুলাটা। তাহলে আমি বলতে পারি এই যে এখানে যতগুলো পাক আছে, এই পাকগুলোর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এই সেম ফর্মুলা ব্যবহার করে বলা যেতে পারে যে চৌম্বক ক্ষেত্রের মান কত না, ডিবি সমানই হচ্ছে মিউ নট এন আই ইন্টু ক্যাপিটাল আর তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, হ্যাঁ কি না, হোল টু দি পাওয়ার 3/2। এবার তুমি চাইলে এখানে ক্যাপিটাল এনের মান বসাতে পারো, ক্যাপিটাল এনের মান আমরা বার করে দেখেছি এখানে টোটাল কতগুলো পাক আছে না, মিউ নট স্মল এন ইন্টু ডিএক্স আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, যেখানে আরটা হচ্ছে আমাদের এই চোঙটির ব্যাসার্ধ। তাহলে এই ছোট্ট অংশের জন্য আমাদের পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পেয়ে গেলাম।
যদি তোমরা দিক বার করতে চাও তাহলে দেখো কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কারেন্টটা এখানে উপর দিয়ে উঠছে দিয়ে ওই দিকে নিচের দিয়ে যাচ্ছে, তাহলে কারেন্টটা এই যে উপর দিকে উঠলো দিয়ে ওই দিকে গেলো, হ্যাঁ না? তাহলে আমি যদি ওইদিকে হাতটা ঘোরাই, এই উপর দিকে গেলো দিয়ে ওইদিকে গেলো ওইদিকে গেলো, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে? এইদিকে। তাহলে পি বিন্দুতে এই অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে এইদিকে, সেটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক ডিবি। আর তুমি পাকগুলো যেখানে খুশি নিয়ে নাও না, যেখানে খুশি, সেটা ডিএক্স অংশটা এখানে হোক বা এখানে হোক, তুমি যদি ওখানে হাতটা ঘুরিয়ে দেখো, যদি এই অংশও দেখো, তাহলে কারেন্টটা এইভাবে যাচ্ছে, তাহলে হাতটা যদি ঘোরাও চৌম্বক ক্ষেত্রের দিকটা এদিকে হবে। এখানে কোনোটা অংশ নিয়ে নাও, এই কারেন্টটা এদিকে গেলো দিয়ে এইদিকে ঘুরছে, তাহলে এখানে যদি আমি হাতটা ঘোরাই তাও আমি দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্রের দিকটা এইদিকে। অর্থাৎ এই পুরো সলিনয়েডে যতগুলো পাক আছে প্রত্যেকটি পাকের জন্যে চৌম্বক ক্ষেত্রের দিকটি পি বিন্দুতে এটাই হবে। অর্থাৎ সমস্ত পাকের জন্য চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে একই দিকে কাজ করছে। সমস্ত ভেক্টরগুলো যদি একই দিকে কাজ করে তাহলে আমি সমস্ত ভেক্টরকে যোগ করার সময় আমি সরাসরি যোগ করতে পারি। আমাকে পুরো সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। পুরো সলিনয়েড, যে সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে এল। ঠিক আছে, চলো যোগ করব। আর তোমরা বুঝতে পারছো এখানে এরকম অসংখ্য পাক থাকবে, তাহলে যোগ করার জন্য আমাদেরকে একটাই উপায় অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। অতএব মোট প্রাবল্য যদি বার করতে হয় পি বিন্দুতে মোট প্রাবল্য বার করতে, মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি নেট যদি নির্ণয় করি, তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে কোনটাকে, না এই ডিবিটাকে। চলো ইন্টিগ্রেট করা যাক। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে লিখছি, ফর্মুলা তো রেডি করা আছে, মিউ নট এন স্মল এন ইন্টু ডিএক্স আই ইন্টু আর স্কোয়ার আপন 2r² প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে যদি তুমি লক্ষ্য করো এখানে পুরো ইন্টিগ্রেশনটা হবে এক্সের সাপেক্ষে, কারণ এক্সে এমন একটা জিনিস যেটা ভেরিয়েবল, হ্যাঁ না? এখানে যে পাকগুলো আছে তাহলে এক্সের মান এইটা, যদি পাকগুলো এখানে থাকতো তাহলে এক্সের মান কী হতো, বাড়তো, হ্যাঁ না? পাকগুলো যদি এখানে হতো তাহলে এক্সের মান কমতো। পাকগুলো যদি এই পাশে হতো তাহলে এইদিকে এক্সট্রা যদি পজিটিভ হয় তাহলে এইদিকে এক্সট্রা নেগেটিভ নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পাকের জন্য আমাদের এক্সট্রা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পুরো ইন্টিগ্রেশন হবে এক্সের সাপেক্ষে, বাকি যা কিছু আছে সব ধ্রুবক রাশি। চলো প্রথমে একটা কাজ করা যাক, আমি ধ্রুবক রাশিগুলোকে আগে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিই, তারপর আমি ইন্টিগ্রেশনটা শুরু করব। ধ্রুবক রাশিগুলো ইন্টিগ্রেশন হয় না, বাইরে বার করে দিচ্ছি। তাহলে মিউ নট বাইরে বেরিয়ে গেল, স্মল এনও বাইরে বেরিয়ে গেলো, কারণ আমরা এটা সুষম সলিনয়েড ধরে নিচ্ছি যার প্রত্যেক একক দৈর্ঘ্যে সমান সংখ্যক পাক আছে। তাহলে এনের মানটা সব জায়গায় সেম। আই প্রত্যেক পাকে সমান তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটাও ধ্রুবক রাশি। আর সুষম সলিনয়েড মানে সমস্ত অংশে ব্যাসার্ধটা সেম, ডিভাইডেড বাই 2। শুধুমাত্র ইন্টিগ্রেশনের ভিতরে কী রইলো, আমাদের ডিএক্স আপন r² প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, চলো এবারে ইন্টিগ্রেশনটা করা যাক। আমাদেরকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু এখানে আমি বুঝতে পারছি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা তুলনামূলক কঠিন। তাহলে একটা কাজ করা যাক, এখানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট আমরা করতে পারবো না, তাহলে আমি কি করব, আমি এক্সটাকে এমন একটা ভেরিয়েবল দিয়ে প্রতিস্থাপন করব যে ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা সহজ। কীভাবে ভেরিয়েবলটা নিচ্ছি ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো ডিএক্স অংশটা আছে, এই মানে ডিএক্স অংশে যতগুলো পাক আছে না, এই যে এখানে যতগুলো পাক আছে, আমি এখানে ছবিটা আঁকার চেষ্টা করছি না, টোটাল ছবিটা আঁকার চেষ্টা করছি। এই যে এইখানে এতগুলো পাক আছে, এই যে এটা হচ্ছে আমাদের পুরো ডিএক্স অংশটা। এটা হচ্ছে আমাদের পুরো ডিএক্স অংশটা। আচ্ছা, ভালো করে যদি লক্ষ্য করো, এই যে ডিএক্স অংশটি, এই যে ডিএক্স অংশের এই যে এই শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত, এই শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত পি বিন্দুতে একটা কোণ উৎপন্ন করেছে। যদি আমি লক্ষ্য করো, আমি এখানে তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি যে এই দেখো ডিএক্স অংশের এই যে শুরুর অংশটা, হ্যাঁ না, শুরুর প্রান্তটা পি বিন্দুতে একটা কোণ করেছে। আমি কোণটা এঁকে দেখাচ্ছি, এই কোণটা, এটা হচ্ছে শুরুর প্রান্তকে পি বিন্দুর সঙ্গে যুক্ত করলে এই সরলরেখাটা পাবো। আর এই যে শেষের প্রান্ত, এই যে এইটা, হ্যাঁ না, এটা শুরুর প্রান্ত, এটা শেষের প্রান্তটা যদি আমি পি বিন্দুর সঙ্গে যুক্ত করি তাহলে এই যে, হ্যাঁ না, একটা কোণ তৈরি করেছে। সাপোজ আমি বলছি এই কোণটা খুব ছোট্ট কোণ, তো কারণ ডিএক্স অংশটাই ছোটো, তাহলে এই কোণটাকে আমি বলছি ডি থিটা। এবারে এই কোণটা দিয়ে আমি কী করবো, ডিএক্সকে প্রতিস্থাপন করে দেবো, হ্যাঁ না। বলবে কোণের সঙ্গে ডিএক্সের সম্পর্ক কী সম্পর্ক আছে, আমি তোমাকে এক্ষুনি এঁকে দেখাচ্ছি। দেখো এইখান থেকে দূরত্বটা হচ্ছে এক্স, আর লক্ষ্য করো আমাদের এই যে তারটি আছে, এই সলিনয়েডটি আছে, এই সলিনয়েডের ব্যাসার্ধ হচ্ছে আর, মানে ব্যাসার্ধ অর্থাৎ এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে এই দূরত্ব, এটা হচ্ছে আমাদের আর। কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব এটা হচ্ছে এক্স, আর আমাদের এই সলিনয়েডের উপরে যে কোনো বিন্দু থেকে অক্ষের উপর যে কোনো বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে আর। তো লক্ষ্য করো এই যে এইটা, যেহেতু আমাদের এটা বৃত্তাকার তার, আর তার অক্ষটা হচ্ছে এই গ্রিন কালারে দেখানো হয়েছে,
তাহলে এক্স আর আর একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে, এই যে এই কোণটা এটা 90 ডিগ্রি কোণ, হ্যাঁ না? তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের লক্ষ্য করো এক্স আর আর এই যে সংযোজক সরলরেখা, এই তিনটে সরলরেখা পরস্পরের সঙ্গে এমনভাবে যুক্ত আছে যেন এটা একটা ত্রিভুজ তৈরি করেছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? আর সাপোজ আমি বলছি এই যে আমাদের অক্ষের সঙ্গে এই যে অক্ষের সঙ্গে এই যে এই সরলরেখাটা, যে সরলরেখাটি পি বিন্দু এবং ওই বৃত্তাকার তারটিকে সংযুক্ত করেছে, এই অক্ষের সঙ্গে এই সরলরেখাটা সাপোজ কিছুটা কোণ করেছে, আমি বললাম এই কোণটা হচ্ছে আমাদের থিতা, এই কোণটা হচ্ছে আমাদের থিতা। থিতারে একটু ইনক্রিমেন্ট হচ্ছে ডি থিতা, মানে থিতাকে সামান্য বৃদ্ধি করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডি থিতা। ক্লিয়ার? তাহলে থিতার সঙ্গে এক্স আর এর সম্পর্ক আছে, সেটা বুঝতেই পারছো। আরটা হচ্ছে লম্ব, এক্সটা হচ্ছে ভূমি। তাহলে আমি বলতে পারি যে ট্যান, এই যে লক্ষ্য করো ট্যান, হ্যাঁ না, ট্যান থিতা সমান বলা যায়, ট্যান থিতা সমানই হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, ঠিক কি না? তাহলে আমি বলতে পারি এখান থেকে যে এক্সটাকে এখানে নিয়ে চলে যাও, তাহলে এক্স সমানই হচ্ছে আর আপন ট্যান থিতা। ট্যান থিতা থেকে যদি উপরে তোলো তাহলে আর ইন্টু কট থিতা। দেখো থিতা যদি চেঞ্জ, এবার এক্স আর থিতার মধ্যে সম্পর্কটি লক্ষ্য করো। যত আমি এই যে বৃত্তাকার তারটি নিচ্ছি, এই বৃত্তাকার তারটি যদি সাপোজ আমাদের একটু দূরে থাকতো, না এখান থেকে যদি আমাদের বৃত্তাকার তারটি একটু দূরে থাকতো, সাপোজ এইখানে আমাদের বৃত্তাকার তারটি থাকতো, এক্সের মান বেড়ে যেত, আর এক্সের মান বাড়ার সঙ্গে সঙ্গে থিতারও চেঞ্জ হতো না। এখানে থিতা কোণটা এই যে এইটা, এই কোণটা হচ্ছে থিতা, যদি ওই দিকে থাকতো তাহলে থিতা কোণটা কোণ পরিবর্তন হতো, দেখি এইটা হচ্ছে থিতা কোণ। যদি আমাদের ধরো আমাদের বৃত্তটা এইখানে কোথাও থাকতো, এইখানে কোথাও থাকতো, তাহলে যত আমাদের এইখান থেকে সাপোজ এখান থেকে আমাদের যদি বৃত্তটা সরে আসে, তাহলে থিতা কোণের মানটা দেখো আস্তে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ না? থিতা কোণের মানটা আস্তে 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 চেঞ্জ হচ্ছে। তাহলে থিতা কোণটি এক্সের উপর নির্ভর করছে, তাহলে আমি থিতাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, বা আমি এক্সকে থিতার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি। তাহলে এক্সকে যদি থিতার সাপেক্ষে ডেরিভেটিভ করি আমি পাবো এখানে ডিএক্স, আর এইদিকে আরটা ধ্রুবক রাশি, কারণ যেখানেই পাকটা থাক আরটা একই। তাহলে কস থিতা এর ডেরিভেশন হচ্ছে আমাদের মাইনাস কোসেক স্কোয়ার থিতা, মাইনাস কোসেক স্কোয়ার থিতা ডি থিতা। এক্সের ডেরিভেশন ডিএক্স আর কট থিতার ডেরিভেশন হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার থিতা ডি থিতা। আচ্ছা, থিতাটা কোনখান থেকে কোনখান পর্যন্ত চেঞ্জ হচ্ছে বা থিতার লিমিট কত? দেখো থিতাটা যদি আমাদের বিন্দুটি একদম লুপটি যদি একদম প্রান্তে থাকে তাহলে আমাদের লুপটি যদি একদম প্রান্তে থাকে তাহলে আচ্ছা দেখো থিতার লিমিটটা যখন আমাদের যদি পাকটা একদম শেষ থাকে তাহলে এইটা হচ্ছে আমাদের থিতা, হ্যাঁ না? এই যে এটা হচ্ছে থিতার মান, এটা হচ্ছে পাকের ওই একদম শেষের বিন্দুটি, আর পি বিন্দু সংযোগ সরলরেখা এই যে এটা, আশা করি তোমরা এটাকে আলাদা করতে পারছো, এই যে এই সরলরেখাটা। এবার এই সরলরেখাটা অক্ষের সঙ্গে যদি এই কোণটা করে, আমি এই কোণটাকে বলছি এটা হচ্ছে থিতা ওয়ান, ঠিক আছে? এই কোণটা হচ্ছে থিতা ওয়ান। আর যদি আমাদের পাকটি একদম এইখানে থাকে, একদম শেষ থাকে, তাহলে এই যে এই বিন্দুটি এই বিন্দুটি যে কোণটি করেছে সরলরেখাটি দিয়ে যোগ করছি, এই যে সরলরেখাটি, এই যে এই কোণটি অর্থাৎ এই যে এই কোণটি হচ্ছে আমাদের থিতা টু। দেখো থিতা ওয়ান থেকে থিতা টু এই লিমিটের মধ্যেই পুরো সলিনয়েডটি আছে। তাহলে আমাকে যখন ইন্টিগ্রেশনটা করতে হবে তখন ইন্টিগ্রেশন লিমিট সেট করতে হবে থিতা ওয়ান থেকে থিতা টুর মধ্যে, পুরো সলিনয়েডটি কাভার হয়ে যাবে। তাই চলো প্রথমে আগে এক্সকে রিপ্লেস করা যাক, এক্সকে প্রতিস্থাপন করা যাক থিতা দিয়ে করে। আমি মানগুলো বসাচ্ছি। এক্সের মান এই যে আছে, এক্সের মান আর কট থিতা, আর ডিএক্সের মান মাইনাস আর কস স্কয়ার থিতা ডি থিতা। আমি মানগুলো এখানে পুট করছি। তাহলে এটা হচ্ছে আমাদের মিউ নট এন আই আর স্কোয়ার আপন টু, যদি মানগুলো বসাই ডিএক্সের মান হচ্ছে আমাদের মাইনাস আর কোসেক স্কোয়ার থিতা ডি থিতা। এখানে লক্ষ্য করো যদি এক্সের মান আর কস থিতা বসাও তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কট স্কোয়ার থিতা, তাই না? তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কট স্কোয়ার থিতা, আর স্কোয়ারটাকে যদি কমন নিয়ে নাও, আর স্কোয়ারটা কমন নিয়ে গেলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিতা, ওয়ান প্লাস কট স্কোয়ার থিতা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিতা, হ্যাঁ না? তাহলে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি
কোসেক স্কোয়ার থিতা এর হোল পাওয়ারে 3/2। আশা করি বুঝতে পারলে জিনিসটা। আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত পাওয়া গেল মিউ নট এন আই আপন আর স্কোয়ার বাই 2। এখানে যদি আমি এই পাওয়ারটা এখানে দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি মাইনাস আর, উপর তো যেমন আছে থাকলো মাইনাস আর কোসেক স্কোয়ার থিতা ডি থিতা বাই নিচে থাকছে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 অর্থাৎ আর এর কিউব, আর কোসেক স্কোয়ার থিতা এর পাওয়ারে 3/2 মানে হচ্ছে কোসেক কিউব থিতা। ঠিক আছে, কোসেক কিউব থিতা। এবারে যদি তুমি কাটাকাটি করো তাহলে এখানে আমাদের নিচে রয়ে যাবে আর স্কোয়ার। আচ্ছা, এখানে উপরে আছে আমাদের কোসেক স্কোয়ার থিতা, নিচে আছে আমাদের কোসেক কিউব থিতা। কাটাকুটি করার পর নিচে শুধুমাত্র কোসেক থিতা রয়ে যাবে, এবং কোসেক থিতাটাকে যদি উপরে তুলে দাও তাহলে এটা সাইন থিতা হয়ে যাবে। আমরা ইন্টিগ্রেশনে একদম শেষ ধাপে চলে এসেছি। তাই আমরা পাচ্ছি এখানে ছোট্ট জায়গা আছে, এখানে আমি লিখে দিচ্ছি, আমরা শেষ পর্যন্ত পাচ্ছি। তাহলে মিউ নট আর স্কোয়ারটা ধ্রুবক রাশি বাইরে যদি বার করে দাও, এখানে আর স্কোয়ার কেটে যাবে, এটাও কেটে যাচ্ছে আমাদের, তাহলে এটাও এলিমিনেট হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত পড়ে আছে মিউ নট এন আই বাই 2। আচ্ছা, মাইনাস এটাকে তুমি চাইলে বাইরে বার করতে পারো। আচ্ছা, কী রয়েছে ভিতরে আমাদের রয়েছে কোসেক থিতা, এটা উপরে উঠলে আমাদের হয়ে যাবে সাইন থিতা ডি থিতা। হ্যাঁ না, লিমিট সেট করা যাক। লিমিট হচ্ছে থিতার লিমিট আমাদের শুরু হচ্ছে এখান থেকে, এই যে লক্ষ্য করো থিতার লিমিট এখান থেকে শুরু হচ্ছে থিতা 1 থেকে যাচ্ছে থিতা 2 পর্যন্ত। তাই লিমিটটা আমাদের হচ্ছে থিতা 1 থেকে থিতা 2 পর্যন্ত, থিতা 1 থেকে থিতা 2 পর্যন্ত। ঠিক আছে, এবার সাইন থিতার দেখো, সাইন থিতার ইন্টিগ্রেশন কত সহজ আমরা সবাই জানি। তাহলে এই সহজ এটাকে করার জন্য আমি এক্সটাকে প্রতিস্থাপন করলাম থিতা দিয়ে। শেষ পর্যন্ত কী পেলাম? শেষ পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস মিউ নট এন আই বাই 2, মিউ নট এন আই বাই 2 সাইন থিতার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিতা লিমিট থিতা 1 থেকে থিতা 2 পর্যন্ত, তাই না? তাহলে দেখে নাও তোমরা বি নেট বার করতে গিয়ে আমরা শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছালাম। মাইনাসটা যদি তুমি বাইরে বার করো তাহলে প্লাস হয়ে যাবে। শেষ পর্যন্ত কী পাচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি, শেষ পর্যন্ত কী পাচ্ছি এখানে চলো লেখা যাক। তাহলে পাচ্ছি বি নেট সমানই হচ্ছে মিউ নট এন আই বাই 2। লক্ষ্য করো এখানে থিতার মানটা বসাচ্ছি, এখানে থিতার মানটা প্রথমে থিতা 2 বসিয়ে দিচ্ছি, আপার লিমিট বসিয়ে দিচ্ছি, তাহলে কস থিতার জায়গায় থিতা 2 বসিয়ে দিলে এটা হচ্ছে কস থিতা 2 মাইনাস আমাদের কস থিতার জায়গায় থিতা 1 বসিয়ে দিচ্ছি, এদিকে থিতার জায়গায় থিতা 1 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে কস থিতা 1। এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটি সলিনয়েড যার একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n এবং তার প্রত্যেকটা পাকে প্রবাহ প্রবাহিত হচ্ছে। ওই সলিনয়েডের ভেতরে কোনো একটা বিন্দু P, যে বিন্দুতে সলিনয়েডের দুটি প্রান্ত একটি থিতা 1 এবং একটি থিতা 2 কোণ করে, সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে এইটা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এই পুরো জিনিসটা। ঠিক আছে, এইবারে আমি একটা স্পেশাল কেস তোমাদের একটু বলে দিচ্ছি, যে কেসটা আমাদের বেশি বোর্ডের সিলেবাসে আছে, একটা স্পেশাল কেসটা কি, যদি আমাদের সলিনয়েডটা অত্যন্ত লম্বা হয়, একটা খুব দীর্ঘ সলিনয়েড, হ্যাঁ না, এখানে যেমন দেখা যাচ্ছে এটা একটা ফাইনাইট সলিনয়েড, একটা নির্দিষ্ট সীমানা আছে। যদি সলিনয়েডটা খুব লম্বা হয়, খুব লম্বা মানে কতটা লম্বা, এই জিনিসটা আপেক্ষিক ব্যাপার, হ্যাঁ না একটা। তাহলে একটা দীর্ঘ সলিনয়েড তাকে বলা হবে যে সলিনয়েডের ক্ষেত্রে আমাদের সলিনয়েডের যেটা দৈর্ঘ্য হয়, অর্থাৎ সলিনয়েডের যেটা দৈর্ঘ্য, এই যে এলটা যেমন সলিনয়েডের দৈর্ঘ্য আর ব্যাসার্ধটা হচ্ছে আর, যদি কোনো সলিনয়েডের ব্যাসার্ধের তুলনায় দৈর্ঘ্যটা অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ, মানে আমি যদি বলি, যদি এমন কোনো কেস থাকে যেখানে তোমরা দেখতে পাবে যে সলিনয়েডের দৈর্ঘ্য অর্থাৎ এলটা এটা অনেক 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 বড়, মাছ গ্রেটার দেন আর, তখন সেই ধরনের সলিনয়েডকে বলা হয় দীর্ঘ সলিনয়েড বা অসীম সলিনয়েড, দীর্ঘ সলিনয়েড, হ্যাঁ না। আর এই দীর্ঘ সলিনয়েড আমাদের বোর্ডের সিলেবাসে আছে। তাহলে এই দীর্ঘ সলিনয়েডের জন্য বি নেটের মানটা কী হবে? লক্ষ্য করো বি নেটের মানটা কী হবে? যদি দীর্ঘ সলিনয়েড হয় তাহলে এই যে এই বিন্দুর এটা অনেক দূরে আছে, তাহলে এই যে আমাদের কোণটা থিতা 1 যে কোণটা, হ্যাঁ না, এই যে এই কোণটা যদি অনেক দূরে থাকে তাহলে থিতা 1 কোণটা আস্তে আস্তে কমতে থাকবে,
হ্যাঁ না, ভাবো এটা অনেক দূরে আছে, এই সলিনয়েডটা অনেক দূরে আছে, তাহলে আমাদের কী হবে, এই যে এটা থিটা, এই থিটাটা আস্তে 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 কমতে থাকবে, যদি অনেক লম্বা হয় তাহলে থিটাটা এটা প্রায় শূন্য হয়ে যাবে। আর অন্যদিকে যদি থিটা টুটা লক্ষ্য করো, হ্যাঁ না, এই যে এই দিকটা, এই দিকটা অনেক দূরে আসে, তাহলে এই কোণটা কী হবে, এই কোণটা আস্তে 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 বাড়তে থাকবে এবং এটার মান অনেক দীর্ঘ সলিনয়েডের জন্য এটার মান হয়ে যাবে প্রায় 90 ডিগ্রি। তাহলে তখন আমাদের কোণগুলোর মান একটা হবে 0 ডিগ্রি আর একটা হবে 90 ডিগ্রি। তাহলে যদি কোনো 0 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে 0 ডিগ্রি কোণের জন্য আমাদের পেয়ে যাবো cos 0 মান হচ্ছে 1। আর অন্য কোণটা, যখন একটা কোণ আমাদের সরি আমি একটা 90 ডিগ্রি বললাম না, আমি ভুল করে 90 ডিগ্রি বলে ফেলেছি, একটা কোণ হবে 180 ডিগ্রি। হ্যাঁ না, এই দেখো লক্ষ্য করো, এই যে কোণটা তো এইখান থেকে মাপছি না, তাহলে যদি এই কোণটা নিতে হয় তাহলে এই কোণটা আস্তে আস্তে কী হবে, যদি অনেক দূরে থাকে তাহলে এই কোণটা আস্তে 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 বাড়বে, হ্যাঁ না, আস্তে আস্তে বাড়বে, আর বাড়তে বাড়তে এই কোণটা হয়ে যাবে 180 ডিগ্রি। তো আমার একটা কোণ ভুল করে 90 ডিগ্রি বলা হয়েছিল, ওটা 180 ডিগ্রি হবে। তাহলে এটা cos θ1, এটা হচ্ছে আমাদের cos 0, এটার মান হচ্ছে আমাদের 1, আর এখানে একটা হবে আমাদের cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান কত, cos 180 ডিগ্রির মান যদি তোমাদের মনে আছে, তো একটা হচ্ছে আমাদের -1। তাহলে আমি যদি বসাই এখানে, তাহলে কত হবে, বি নেটের মানটি হবে আমাদের মিউ নট ni/2, থিটা2 মানটা 180, এটা হবে cos 180 মাইনাস cos 0 ডিগ্রি। cos 180 মান -1 মাইনাস cos 0 মান 1, তাহলে -1 -1 মানে -2, তাহলে -2 আর এখানে 2 আছে, কাটাকাটি হয়ে যাবে, আমরা পাবো মিউ নট এন আই। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মাইনাসটা তুমি যদি অ্যাভয়েড করো, চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে, চৌম্বক ক্ষেত্রের মানটা হবে মিউ নট এন আই। ঠিক আছে, মাইনাসটা আমি শুধুমাত্র দিক বোঝাচ্ছে, যদি শুধুমাত্র মান বলে যে বিনেটের মান কত, মান হচ্ছে মিউ নট এন আই। এটা হচ্ছে একটা দীর্ঘ সলিনয়েড, অর্থাৎ একটা আদর্শ সলিনয়েড, সেক্ষেত্রে অভ্যন্তরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট এন আই, আর এই মানটাই আমরা নির্ণয় করি অ্যাম্পিয়ারের সার্কিটের ল ব্যবহার করে। আশা করি পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের ভিডিওতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।